আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ পরিস্থিতি এবং জ্বালানি পরিস্থিতি একেবারেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই জ্বালানি সংকট কবে দূর হবে এবং সরকার আদৌ এই সংকট মোকাবেলা করতে পারবে কিনা। আমরা এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে দেখছি একটি আন্তর্জাতিক মিত্রহীন দেশ, যাকে না ইরান সহযোগিতা করছে, না মধ্যপ্রাচ্য থেকে সহযোগিতা পাচ্ছে, না চীন থেকে সহযোগিতা পাচ্ছে, না ইন্ডিয়া থেকে, ভারত থেকে তারা কোনো সহায়তা পাচ্ছে। জামাতের একজন মহিলা কর্মীকে একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ঊর্ধ্বতনের নির্দেশে কোনো ধরনের আইনি প্রক্রিয়া অবলম্বন না করে শুধুমাত্র ঊর্ধ্বতনের নির্দেশ এই কথা বলে একজন নারীকে রাতের বেলা গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। ফেসবুকে লেখার জন্য কোনো মানুষকে যদি এই আমলে, অর্থাৎ যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ ছিল আওয়ামী লীগের, এই ফ্যাসিবাদ ছিল শেখ হাসিনা, সেই ফ্যাসিবাদ এখন আবার তারেক রহমান ধারণ করছে, তারেক রহমানের বিএনপি ধারণ করছে। বিপর্যস্ত বিএনপি সরকার, নেই আন্তর্জাতিক মিত্র। দর্শক, আজ আমরা এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশের পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ পরিস্থিতি এবং জ্বালানি পরিস্থিতি একেবারেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির কথা প্রসঙ্গটা পরে আসি। মূলত বাংলাদেশের এখন সবচেয়ে বড় সংকট জ্বালানি সংকট, আর সেই জ্বালানিটার বিশেষভাবে তেল, ডিজেল, অর্থাৎ গাড়ি চালানোর জন্য যেটা প্রয়োজন হয় সেই জ্বালানি এই মুহূর্তে বাংলাদেশে সরকার বলছে পর্যাপ্ত আছে মজুদ, কিন্তু আমরা রাস্তাঘাটে দেখছি সারা বাংলাদেশের জেলায় জেলায় যেখানেই মোটামুটি তেল পাম্প আছে সেই তেল পাম্পের আশপাশে বিশাল তেলের গাড়ির বহর কিংবা মোটরসাইকেলের বহর দেখা যাচ্ছে। এমনকি বড় বড় রাস্তায়, মহাসড়কে বড় বড় রাস্তা দখল করে ট্রাক, বাস, এরকম বড় বড় যানবাহন বিশাল সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। তো এই দৃশ্যগুলো একটা জিনিস জানান দিচ্ছে, সেটি হচ্ছে যে সরকার যে কথাটি বলছে যে জ্বালানি সংকট নেই, আদৌ এই কথাটি সত্য কিনা। যদি জ্বালানি সংকট না থাকে তাহলে কেন মানুষের হাতে মিলছে না জ্বালানি। অনেক বড় বিপদে পড়েছে মোটরসাইকেল যারা চালাচ্ছে, হুন্ডাওয়ালারা, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আটকে গেছেন, এরকম খবর আমাদের কাছে আছে। এক জায়গায় গেছেন, সেখান থেকে আর তেল নিতে পারছেন না, তাই আর ফিরতেও পারছেন না, অথবা গাড়ি রেখে ফিরতে হচ্ছে। এমন লোকজন আছেন যারা এখন গাড়িটাকে বিপদের জন্য তেল ভরে ফেলে রেখেছেন, কিন্তু আর রাস্তায় নামাচ্ছেন না। রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা কমে গেছে, যাতায়াতে জনগণের দুর্ভোগ হচ্ছে, এরকম খবর আমাদের কাছে আছে। আমরা রাস্তায় নামলে সেটি টের পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এই জ্বালানি সংকট কবে দূর হবে এবং সরকার আদৌ এই সংকট মোকাবেলা করতে পারবে কিনা। জ্বালানি সংকটের মূল কারণটা কি? আমরা জানি যে একটা বিশ্বের যুদ্ধ পরিস্থিতি চলছে, বা যুদ্ধই বলা চলে। ইরান, ইসরায়েল বা আমেরিকা, একটা যুদ্ধ চলছে। বিশেষ করে যুদ্ধ যাই কিছু হোক না কেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইরান একটি হরমুজ প্রণালী আছে, যেখান দিয়ে বিশ্বের তেলগুলো বাংলাদেশে বা বিভিন্ন দেশে আমদানি রপ্তানি হয়ে থাকে। তো সেই তেল যাতায়াতের পথটি, হরমুজ প্রণালীটি, তেলের জাহাজ যাওয়ার রাস্তাটি, পানিপথটি আটকে দিয়েছে ইরান। সেখানে সচরাচর আর কোনো জাহাজ চলাচল করতে পারছে না, যে কারণে এই তেলের সংকট। যদিও ইরান বলেছে, বাংলাদেশ, ভারত সহ আর কয়েকটি রাষ্ট্রের কথা বলেছে, যারা তেল আনতে পারবে সুনির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বনের মধ্য দিয়ে। তাহলে আসলে সমস্যাটা কোথায়? এই সংকটটি শুধু বাংলাদেশের তাই নয়। আমরা একটি ভারতের চ্যানেলে দেখলাম যে ভারতের লোকেরাও ভারতের সরকারকে নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে, কারণ ভারত নিজেও আন্তর্জাতিক লবিংয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, যার কারণে সে এখন পর্যাপ্ত তেল পাচ্ছে না। একই অবস্থা বাংলাদেশের, কারণ আমরা জানি যে ভারতের মাধ্যমে বাংলাদেশে একটা বড় অ্যামাউন্ট তেল আসে, যেটি আসে রাশিয়া থেকে। সে রাশিয়ার তেলটি বা ভারত এনে রিফাইন করে বাংলাদেশে আনা হয়। এতে আমাদেরকে কিছু সুবিধা দেখানো হয়েছিল। সেই সুবিধাটি হচ্ছে, রাশিয়ার একটা ভারত যে তেল আনে, বিশাল পরিমাণের তেল আনে, তো সেই তেল নিয়ে আসলে তারপর থেকে সেখান থেকে আবার বাংলাদেশ নিলে বাংলাদেশের খরচ কম হয়, বা ভারতের সঙ্গে একসঙ্গে আনলে আমাদের খরচটা কম হয়। আমরা সাধারণভাবে একটা হিসাব বুঝতে পারি যে এক জাহাজ মাল আনলে বা এক ট্রাক মাল যদি আমরা কখনো আনাই, তাহলে সেক্ষেত্রে আমার যদি মাল কম হয়, আমাদের পুরো এক ট্রাক ভাড়া দিতে হয়।
তো সে কারণে আমরা দেখা যাচ্ছে যে কারোর সঙ্গে যদি ট্রাকটা শেয়ার করি তাহলে আমাদের ভাড়া কম পড়ে, এরকম একটি হিসেব আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমরা বাস্তবে যেটা এখন দেখছি সেটি হচ্ছে যে এটি ছিল ভারতের একটি দেখানো লাভ বাংলাদেশের, কিন্তু মানে এটাকে বলে প্রলোভন, লাভ না, এটাকে প্রলোভন। এই প্রলোভনটা বাংলাদেশকে দেখানো হয়েছে, মূলত বাংলাদেশকে বাধ্য করা হয়েছে যেন ভারতের সঙ্গে একসঙ্গেই তেলটা আনা হয়। কেন? একই সময়ে একই কারণে ভারত বাংলাদেশের তেল রিফাইনারি মেশিনগুলো বাংলাদেশে স্থাপন করতে দেয়নি। তাদের কোলের সরকার যখন ছিল, তাদের মদতপুষ্ট সরকার যখন ছিল, তাদের কাছে নতজানু যে সরকারগুলো ছিল তাদের সময় তারা এটা করেছে। বাংলাদেশে কোনো অয়েল রিফাইনারি সিস্টেম তৈরি হয়নি, সম্ভবত একটা আছে কোনো রকম, পর্যাপ্ত নেই, যে কারণে রিফাইনিংটা বাংলাদেশে হচ্ছে না। তো এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে ভারতের উপর আমরা নির্ভরশীল, ভারত নিজেই আন্তর্জাতিক লবিংয়ে খুব দুর্বল হয়ে পড়েছে, তেল আনতে পারছে না, যে কারণে এখন বাংলাদেশের তেলও আসাটা কমে গেছে। আর বাংলাদেশ সরাসরি যে তেল আনতো সেখানেও একটা বড় ধরনের বিভ্রাট ঘটেছে। এটাকে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা আমরা এখনই বলতে পারবো না, এটা তদন্তের ব্যাপার। আমরা অনুমান করছি এটি আসলে ষড়যন্ত্রমূলক, কারণ যারা চায় না যে বাংলাদেশ সরাসরি তেল আনুক, অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, তার কোনো লেসপেন্সার বাংলাদেশে বসে কাজগুলো করেছে। বাংলাদেশ থেকে তেল আনার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে বলা হয়েছিল ইরান থেকে, বাংলাদেশ এরকম 5টি চিঠি পাঠিয়েছে। 5টি চিঠি তারা যখন পর্যবেক্ষণ করেছে দেখেছে এর মধ্যে 4টাই ভুয়া। দেখেন আরো দুর্ভাগ্য, 6টা জাহাজের বলে আপনি অর্ডার দিলেন তেলের, পরের দিন পাওয়া গেল কি 5টা জাহাজের কাগজপাতি ভুয়া। আরে ভাই, আপনার দেশত্ববোধ কোথায়? আপনি এখনো টাকা মেরে দেওয়ার চিন্তা করতেছেন এলসির মাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বীকার করেছে, হ্যাঁ আসলে এটি তাদের পক্ষ থেকে যায়নি, বা এটি তাদের ভুল, এবং কারা ভুল করেছে যারা জানেন না। অর্থাৎ এই যে এলসি খুলতে যে তারা হয়তো বা তাদের কোনো লোক এখানে সিন্ডিকেটের চেষ্টা করেছে, অথবা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কেউ ভুলভাবে সেই চিঠিগুলো ইরানের কাছে পাঠিয়েছে। যাই হোক, যে কারণেই হোক এই চিঠিগুলো অ্যাকসেপ্টেড হয়নি, বাংলাদেশের কাছে আর তেলটা আসতে পারছে না। এই জ্বালানি সংকট মোকাবেলা করতে গিয়ে সরকার এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে সরকারের ভেতরের লোকরাও তাদের সমালোচনা তুঙ্গে সরকারের সমালোচনা শুরু করেছে। কারণ তেলের ভুক্তভোগী সবাই, যে লোকটা মোটরসাইকেল দিয়ে তার প্রতিদিন আসা যাওয়া করতে হয়, বাচ্চার স্কুল, তার অফিস, এভরিথিং চলে তার মোটরসাইকেলের উপরে, সে সেটা এখন চালাতে পারছে না। আজকে আমার জাহাজ আছে, এই জাহাজটা দেখেন কিরকম, প্রতিদিন এর আগে ছিল 500 বা 5000 ইউএসডি প্রতিদিন, মানে দাঁড়ায় থাকলে একটা জাহাজকে দিতে হতো, সেটা এখন চলে গেছে 1 লক্ষ ইউএসডি। তাহলে আমি যে 2 টাকায় যে তেল নিয়ে আসতাম, এখন সে তেল নিয়ে আসতে লাগতেছে 200 টাকা। কেউ বলছে 4 ঘন্টা বসে থাকতে হয়, কেউ বলছে 6 ঘন্টা বসে থাকতে হয়, কেউ বলছে 24 ঘন্টা পরও মোটরসাইকেল তেল মিলছে না। এবং এমন সব সিস্টেম করা হয়েছে যে তেল পাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে, 2-3 দিনও তেল পাচ্ছে না কেউ কেউ। তো এখন এই পরিস্থিতিতে আসলে বিএনপি কিভাবে রান করবে, এটা একদিক। আরেকটা দিক হচ্ছে বিএনপি দেশের ভেতরে তার নতজানু পররাষ্ট্রনীতির কারণে, বা ভারতের প্রতি তার অতি আবেগের কারণে, বা নতজানু হয়ে থাকার কারণে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা তেলের প্রসঙ্গটায় আবার আসি। বাংলাদেশ যদি পাইপলাইন করে, নিজস্ব পাইপলাইন করে তেল আনার ব্যবস্থা করত, তাহলে আজকে পরিস্থিতিটা সৃষ্টি হতো না। কারণ সৌদি আরব থেকে যে তেলগুলো আসা হয়, মধ্যপ্রাচ্যের অনেক তেল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র পাইপলাইনের মাধ্যমে না থাকার কারণে। আমরা জানি যে সেগুলো কুতুবদিয়া বা বিভিন্ন সমুদ্র নোঙ্গর করে জাহাজগুলো 3 থেকে 4 মাস আটকে রাখা হয়, তারপর তেল খালাস করা হয়। এই সাগরে এই জাহাজটা চিটাং পোর্টেও আসতে পারবে না, থাকবে কোথায়? কুতুব দিয়ে অ্যাঙ্করে। আমরা বলছিলাম যে এটাকে আমরা পাইপলাইন দিয়ে, কি দিয়ে? পাইপলাইন দিয়ে আমরা চিটাং পোর্ট তো কানেক্ট করি। দাদারা বললেন, আরে এখানে টাকা খরচ করবা কেন, আমি তো আছি, আমি তোকে পাইপলাইন দিয়ে দিচ্ছি। কি পাইপলাইন? সৈয়দপুর ওখান থেকে পাইপলাইন দিয়ে দেবো, তুমি ডিজেল নিয়ে নাও। সর্বনাশ। কারণ বাংলাদেশে তেল মজুদের যে জায়গাগুলো আছে, সে কন্টেনারগুলো বড় নয়, এতটা বড় নয় যে 1 বা 2টা জাহাজের তেল এনে সেখানে লোড করে রাখতে পারে, কিংবা আমাদের যতটুকু দরকার বাংলাদেশের ততটুকু তেল রাখতে পারে। তো ফলে
এটা খালি হয় আবার জাহাজ থেকে নামানো হয়, এরকম একটা পজিশন রাখা হয়েছে। যদি এটা পাইপলাইনের মাধ্যমে সরাসরি করা হতো, যে পাইপলাইনটি মূলত ভারতের প্ররোচনা এবং বিগত সরকার করে নেই, না করার ফলে যেটা হয়েছে যে এখন এই তেলের সংকটটা বাংলাদেশের তীব্র আকার ধারণ করছে। এদিকে আমরা দেখছি যে বিশ্বযুদ্ধ পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। ইরান আরো শক্তপোক্তভাবে হরমুজ প্রণালীকে আটকে বসছে এবং তাতে আসলে ভুক্তভোগী শেষ পর্যন্ত আমরাই হচ্ছি, এবং মধ্যপ্রাচ্য ভুক্তভোগী হচ্ছে, কিন্তু ইরান, ইসরায়েল কিংবা আমেরিকা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কারণ এই আগ্রাসনের ফলে, এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে ইরান ভিনদেশি ডলার কামাই করতেছে, ডলারে তাকে পেমেন্ট করতে হচ্ছে, ডলারে পেমেন্ট করার কারণে আমেরিকা লাভবান হচ্ছে। কিন্তু একই দিকে ইরানের যে যুদ্ধ ব্যয়, সারা বছরে যে যুদ্ধ ব্যয়, তারা প্রায় একদিনেই সেই যুদ্ধ ব্যয় উঠিয়ে ফেলতে পারছে শুধু তেল বিক্রির মাধ্যমে, নতুন করে কর আরোপের ফলে বা এই হরমুজ প্রণালীর অনুমোদন দেওয়ার মাধ্যমে। আর অন্যদিকে সৌদি আরবে একের পর এক বোমা হামলা হচ্ছে, তেল রিফাইনারি সিস্টেমগুলো কলাপস করছে, এমনকি তাদের বিশুদ্ধ পানির যে সিস্টেমগুলো সেগুলো পর্যন্ত বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য, বাংলাদেশ, মুসলমানরা একটা বড় ধরনের বিপদের মুখে পড়েছে, যেখানে অতটা বিপদে নেই শিয়া, ইহুদি কিংবা খ্রিস্টানরা। আমরা এটাকে ধর্মযুদ্ধ বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখছি যে কোনো না কোনোভাবে, যদিও আমাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু আমরা দেখছি এখন সুবিধাজনক অবস্থানে আছে খ্রিস্টানরাও, শিয়ারাও এবং ইহুদিরা। মাঝখান থেকে পুরো বিপদটার সম্মুখীন এখন মুসলমানরা। আর বিশেষ করে বাংলাদেশ আরো বড় বিপদে আছে, কারণ বাংলাদেশের প্রতিবেশী আছে ভারত। সেই ভারতের কথা শুনতে গিয়ে, ভারতের অনুরোধ রাখতে গিয়ে, ভারতের কাছে নত যেন হতে গিয়ে বাংলাদেশ এই মুহূর্তে তেলের একটা বড় ধরনের সংকটে পড়ে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকটও প্রকট, কারণ আমরা দেখছি বাংলাদেশে এখন যারা সরকার পরিচালনা করছে তারা ফের ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে। জুলাই সনদ তারা কোনোভাবে বাস্তবায়নের দিকে এগুচ্ছে না, এবং সেটিও আমরা জানি যে প্রতিবেশী ভারতের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে তারা সেদিকে এগোতে পারছে না। তাদেরকে মুচলেখা দিয়ে তাদের সাথে শর্ত সাপেক্ষেই তারা ক্ষমতায় এসেছে বলে তারা এটা এখন করতে পারছে না। এমনকি এই যে রেফারেন্ডাম বা গণভোটের দাবিটা ছিল বিএনপির, সালাউদ্দিন আহমেদই এই প্রসঙ্গটা দিয়েছিলেন, এই প্রস্তাব দিয়েছিলেন যে গণভোটের মাধ্যমে মানুষের রায় জানা হোক, তারপর সেই অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। সেই জুলাই সনদ এর পক্ষে গণভোট পাওয়ার পরে, মানুষের রায় পাওয়ার পরে বিএনপি সেটা এখন বাস্তবায়ন করতে দিচ্ছে না। আবার বিএনপির 1 নম্বর ইশতেহারে যেটা ছিল যে সংবিধান সংস্কার করা হবে, সংস্কার কমিটি গঠন করা হবে, সেই সংস্কার বাদ দিয়ে তারা এখন সংশোধনের দিকে যাচ্ছে। সংশোধন এবং সংস্কার কখনোই এক নয়। সংস্কার হচ্ছে আমূল পরিবর্তন, আর সংশোধন হচ্ছে মূল স্ট্রাকচার ঠিক রেখে কিছু সংশোধনী, যেটি আসলে মানে এরকম সংশোধনী প্রত্যেক সরকারই করে এবং তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করে। এবং সরকারি দল আমরা দেখছি যে বিরোধী প্ল্যাটফর্ম থেকে এনসিপি, জামাতের অনেক নেতারাই বলছেন যে সরকার আসলে এখন যেই সরকারে থাকুক এই সংবিধান পরিবর্তন করার তার আর দায় পড়ে না। যারা বিরোধী প্ল্যাটফর্ম থেকে, বিরোধী পক্ষে থাকে, সংবিধানটা মূলত সংস্কার প্রয়োজন করে তাদের, কারণ এই সংবিধান একটা অ্যাবসলিউট পাওয়ার দিয়ে রেখেছে সরকারকে, প্রধানমন্ত্রীকে। তো এই অ্যাবসলিউট পাওয়ার থাকার কারণেই তারা যা খুশি করতে পারছে এবং স্বৈরাচার হয়ে উঠতে পারছে। তো সরকার কখনোই নিজের পাওয়ারকে ক্ষুণ্ণ করতে চায় না, করবে না। সো এইটাকে গণ আন্দোলনের মধ্য দিয়ে করতে হবে। এবং আমরা দেখছি যে সরকার এই গণ আন্দোলনকে রুখে দেওয়ার জন্য এখন নানা ধরনের কূটকৌশল ব্যবহার করছে। তার মধ্যে একটি অন্যতম ষড়যন্ত্র হচ্ছে, কৌশল ছিল তাদের, মানে খুবই ন্যাক্কারজনক একটি কৌশল ছিল, সেটি হচ্ছে জুলাই যোদ্ধা সাজিয়ে কিছু লোককে সংসদে নিয়ে তারা দেখানোর চেষ্টা করেছে তারা জুলাইয়ের পক্ষে। এত নাটক না করে তারা জুলাই সনদ গণভোটের রায়ের ভিত্তিতে যেটা বাস্তবায়নের ওয়াদা ছিল, যেখানে তারা সিগনেচার করেছে, সেটা বাস্তবায়ন করলেই হয়। অপরদিকে আমরা দেখলাম যে তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য মানুষের কণ্ঠরোধের এখন চেষ্টা করছে। একজন নারীকে, জামাতের একজন মহিলা কর্মীকে একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে ঊর্ধ্বতনের নির্দেশে, কোনো ধরনের আইনি প্রক্রিয়া অবলম্বন না করে শুধুমাত্র ঊর্ধ্বতনের নির্দেশ এই কথা বলে একজন নারীকে রাতের বেলা গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তারপর সেটি নিয়ে যখন তীব্র সমালোচনা হলো, তারপর তাকে জামিন দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন, আমি আবার সবার মধ্যে ফিরে আসতে পেরেছি। যদিও দাবি ছিল যে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। সেই সরকার যদি জনগণের না হয়, তাহলে আমরা এই সরকার দিয়ে কি করব? আজকে সরকারের
আর হস্তক্ষেপের কারণে আজকে আমার দুই ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। ফেসবুকে লেখার জন্য কোনো মানুষকে যদি এই আমলে, অর্থাৎ যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ ছিল আওয়ামী লীগের, এই ফ্যাসিবাদ ছিল শেখ হাসিনা, সেই ফ্যাসিবাদ এখন আবার তারেক রহমান ধারণ করছে, তারেক রহমানের বিএনপি ধারণ করছে। আমরা চাই না আমরা আবার ফ্যাসিজমে ফিরে যাই। আমি চাই না যে আমাদের মতো আর কাউকে এভাবে গলা চেপে ধরা হোক। আমাদের সরকারের কাছে এটাই আবেদন, আমাদের অন্তত কথা বলতে দেওয়া হোক, যাতে সরকার সঠিক পথে থাকে। সরকার যদি আমাদের কথা না শোনে, শুধুমাত্র তাদের দলের কথাই শোনে, তাহলে সরকার কখনোই সঠিক পথে থাকতে পারবে না। তাদের বিরোধী দলের কথাও শুনতে হবে, জনগণের কথাও শুনতে হবে। এটি মানুষ কোনোভাবেই আশা করে নাই, এবং এই ঘটনা প্রকাশের মধ্য দিয়ে সরকার মূলত যে মেসেজটা মানুষকে দিতে চেষ্টা করেছে সেটি হচ্ছে যে খবরদার, ফেসবুকে সমালোচনা করা যাবে না, সরকার সমালোচনা করা যাবে না, তাহলে গ্রেপ্তার হতে হবে। আমরা দেখেছি এই নারীর পক্ষে অনেক মানুষ সোচ্চার হতে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু বা জামিন দিয়েছে, কিন্তু অনেককেই এখনো পর্যন্ত আটকে রেখেছে এবং তাদের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কেউ লেখার সাহস করছে না। এই যে এখন মানুষ ভয় পাচ্ছে, ভীত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে এই সরকারের কৌশল, এবং এই কৌশল বিগত সরকারের আমলেও ছিল। আমরা এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে দেখছি একটি আন্তর্জাতিক মিত্রহীন দেশ, যাকে না ইরান সহযোগিতা করছে, না মধ্যপ্রাচ্য থেকে সহযোগিতা পাচ্ছে, না চীন থেকে সহযোগিতা পাচ্ছে, না ইন্ডিয়া থেকে, ভারত থেকে তারা কোনো সহায়তা পাচ্ছে। চীনের কাছ থেকে সহায়তা পাচ্ছে না, কারণ ভারতের এমন এমন সব শর্ত তারা মেনে নিয়েছে যে চীনের শর্তগুলো আর মানতে পারছে না। চীন বাংলাদেশের অর্থনৈতিক জোনে ঢুকতে চেয়েছিল, তিস্তা ব্যারেজ প্রকল্পে ঢুকতে চেয়েছিল, কোনোটারই সুযোগ চীনকে দিচ্ছে না বাংলাদেশ, কারণ তাতে ভারত নাকশ হবে। আবার আর এখন টাকাটা দিবে কে? ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দিচ্ছে না, IMF টাকা দিচ্ছে না, তাহলে টাকা দেওয়ার একজন লোক আছে চায়না। চায়না সুন্দর বলে দিছে, আমাকে লালমনিরহাটে তুমি যদি এভিয়েশন না করতে দাও তাহলে আমি তোকে টাকা দেবো না। তিস্তা ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। তুমি পাংশাতে ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। মিরেশ্বরায় তোমার ডিফেন্স ইপিজেড না করতে দিই, টাকা দেবো না। টোটাল টাকার প্যাকেজ কত? 30,000 বিলিয়ন USD। আপনার দাদা বাবু বলছে ওটা করলে তোমাকে তো ফেলে দেবো, তোমাকে তো মেজরিটি দিয়ে নিয়ে আসছি। দুঃখ শেষ নেই, ইরান হতে পারলাম না। এই চীনকে সহায়তা না দিলে যেটা হয়, চীন বাংলাদেশে অনেক বড় একটা ঋণ দেওয়া প্রতিষ্ঠান, যে ঋণগুলো দেওয়ার কারণে এখন তাদের সেই ঋণগুলো পরিশোধ করতে হচ্ছে, নতুন নতুন কোনো ঋণও তারা পাচ্ছে না। আর IDBও বাংলাদেশকে এই মুহূর্তে কোনো ঋণ দিচ্ছে না, কারণ আগের শর্তগুলো তারা পূরণ করে নাই। এমতো অবস্থায় এই বাংলাদেশ সরকার আসলে কি করবে? বিশেষজ্ঞরা বলছেন, এমনকি এই বিএনপি সরকারের ভেতরে ছিলেন এমন একজন রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন, এই সরকারের মূল টার্গেট আসছে মাল কামাবে, চলে যাবে। কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছেন? আপনি আসছেন ভাই মাল কামাতে, সোজা হিসাব। আপনি আসছেন মাল কামাতে, আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন কিনছেন। তারপরে ইনভেস্ট করছেন নিজের দলের কর্মী সমর্থককে কিনতে। আপনার মিনিমাম 15-20 কোটি টাকা এখানে চলে গেছে। এখন আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া, কারণ আপনি তো আসেন মাল কামাতে। আপনাকে বুঝতে হবে আপনি ব্যবসায় বিনিয়োগ করছেন। রাজনীতি ইজ আ বিজনেস where you have invested, now you want your return back. এখন আমাদেরও মনে হচ্ছে যে আসলে এই সরকার এসেছে কিছুদিন থেকে মাল কামিয়ে আবার লন্ডনে চলে যাওয়ার জন্য। কারণ আমরা দেখলাম যে অর্থনৈতিক সমৃদ্ধিটুকু বা যেটাকে আমরা রিজার্ভ বলি, যে রিজার্ভটুকু ছিল, এই সরকার সেই রিজার্ভের কথা অস্বীকার করছে। সিটি কর্পোরেশনে যে টাকা ছিল সে বরাদ্দের কথা এই সরকার অস্বীকার করছে। অর্থাৎ মাল কামানোর ধান্দায় তারা আছে এবং মাল কামিয়ে তারা চলে যাবে। তাদের নিজেদের ভিতরকার সংসদ সদস্য মনিরুল ইসলাম বলছেন যে সরকারের সড়কমন্ত্রী রবিউল ইসলাম, তার কথায় যে আপনার এই রবীন্দ্রসঙ্গীত হবে, এই রবীন্দ্রসঙ্গীত আগেও আমরা শুনেছি, কিন্তু আসলে আপনার এখানে যে বরাদ্দ ছিল দুর্নীতি করে সে টাকা লোপাট হয়ে গেছে, আপনি আসলে এখন আর এই কাজ করতে পারবেন না, সেটি আপনি বলতেও চাচ্ছেন না। এমনভাবে তাকে অপদস্থ করা হয়েছে মন্ত্রীকে, এবং এটা বিএনপি সরকারের ভিতর থেকে। কারণ মোটামুটি এটা বোঝা হয়ে গেছে যে বাংলাদেশকে গত 2 মাসে অনেকটাই ফোকলা করে ফেলা হয়েছে অর্থনৈতিকভাবে। আমরা শুনতে পাচ্ছি যে সামনে টাকা ছাপিয়ে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হবে, এবং তাতে মুদ্রাস্ফীতি এতটা বেড়ে যাবে যে সেই মুদ্রাস্ফীতিকে সামাল দিয়ে বাংলাদেশের অর্থনীতি আবার কখনো কোনোভাবে দাঁড়াতে পারবে কিনা, এটা শঙ্কা দেখা দিচ্ছে।
এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের জনগণের এখনই উচিত তাদের নিজেদের মতো করে নিজেদের কিছু তল্পিতল্পা গুছিয়ে নেওয়া, যেন এই সরকার ফল করলে, অর্থনীতি ফল করলে তারা যেন টিকে থাকতে পারে। এবং সেই টিকে থাকার জন্য তাদের নিজস্ব কিছু ব্যবস্থা থাকতে হবে, যেমন তেলের উপর নির্ভরশীলতা কমাইতে হবে, বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমাইতে হবে এবং নিজস্ব কৃষি নির্ভরতা বাড়াতে হবে। মুদ্রাস্ফীতি বাড়লে সকল জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে, আপনার নাগালের মধ্যে নাও থাকতে পারে। এই ব্যাপারে অবশ্যই সকলের প্রস্তুত থাকা দরকার। কিন্তু এই ভেবে যদি আবার এখনই আপনারা এই চাল ডাল কিনতে শুরু করেন তাহলেও বিপদ হবে, কারণ এই সংকট যেটা 2 মাস পরে লাগার কথা সেই সংকটটা এখনই শুরু হয়ে যাবে। মূল কাজটা হচ্ছে আপনার প্রয়োজনীয় খাদ্যপণ্য যেন আপনি উৎপাদন আপনার ধারে কাছে থাকে উৎপাদনটা, বা আপনি নিজে উৎপাদন করতে পারেন এমন একটা সিস্টেমে চলে আসা। হয়তো খুব অল্প সময়ের মধ্যে বড় ধরনের দুর্ভিক্ষ আসতে পারে দেশে। এই কথাটা বলে আরেকজনের এরকম একটি বক্তব্য ফেসবুকে শেয়ার করে সেই জামাত কর্মী শেষ পর্যন্ত গ্রেপ্তার হন। সাউদা সুমি নামে সে মহিলা কর্মী, তিনি এই দুর্ভিক্ষের কথাটাই বলেছিলেন, যে কথাটা আসলে বাংলাদেশের জনগণ ইতোমধ্যেই সেই দুর্ভিক্ষের হাতছানি দেখতে পাচ্ছে এবং সে আশঙ্কা প্রকাশ করায় তাকে গ্রেপ্তার করা হয়। এরকম স্বৈরাচারী মনোভাবের সরকার এই জুলাইয়ের অভ্যুত্থানের পর আর কখনো দেখতে হবে এটা মানুষ আশা করেনি। এটাই বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। আল্লাহ।